এখন দেখো, আচ্ছা এখন আমরা এই যে একবারে বেসিক জিনিসগুলো পড়বো রসায়নের। হ্যাঁ, রসায়ন কিছু যৌগের সংকেত লিখবো। রসায়ন, আচ্ছা রসায়ন হচ্ছে, আমি সংজ্ঞাটা তোমাদেরকে বলি তাহলে বুঝবা। বিজ্ঞানের যে শাখায় রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়, রাসায়নিক পদার্থ, বিজ্ঞানের যে শাখায় রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। একজনের সংজ্ঞাটা বলো, কি বলছি আমি? হুম, বিজ্ঞানের যে শাখায় রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। হুম। তারপরে রসায়নের কাজ হচ্ছে রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করবে, তাই না? মানে রাসায়নিক কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে আলোচনা করা। এখন রসায়নের স্পেসিফিক তিনটা কাজ, বুঝছো? তিনটা চারটা পাঁচটা বলতে পারি। মানে মানে রসায়নবিদরা যে তিনটা কাজ করে, তাদের এক নম্বর কাজ, যারা রসায়নবিদ তাদের মেইন কাজ হচ্ছে কি জানো? রসায়ন পড়লে আমরা কি জিনিস শিখবো আর কি। এক নম্বর কথা হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরি করা। রাসায়নিক পদার্থ পদার্থ তৈরি করা এক নম্বর কাজ। তারপরে পদার্থ আলাদা করা, পদার্থ পৃথকীকরণ, পৃথকীকরণ 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে পদার্থ শনাক্তকরণ, শনাক্তকরণ এবং ব্যবহার। এই তাহিয়া, তুমি কি বুঝছো? জি স্যার, বুঝছি। কি বলছি বলো, তুমি বলো, রসায়নের সংজ্ঞা বলো। বিজ্ঞানের যে শাখায় রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। হুম, রাসায়নিক পদার্থ দেখছো কোনদিন? বাসায় আছে তোমাদের রাসায়নিক পদার্থ আছে? স্যার বাসায় না, স্কুলে স্যার দেখাইছেন একবার। কেন বাসায়? তুমি যে এই যে পানি খাও, পানি তো একটা রাসায়নিক পদার্থ। পানির সংকেত কি? হ্যাঁ, H2O, H2O। হ্যাঁ। শোনো শোনো, পৃথিবীর যা তৈরি, পৃথিবীতে তুমি দুই চোখে যা দেখো, যত জিনিস তুমি চোখে দেখো সবই রাসায়নিক পদার্থ, ঠিক আছে? সব, জি। মানে তুমি যা দেখতেছো সবই হচ্ছে রাসায়নিক পদার্থ। কোনোটা হয়তো ন্যাচারালি হয়, কোনোটা আমরা ল্যাবে তৈরি করি। এগুলো সব রাসায়নিক মানে পদার্থ, ঠিক আছে? ওকে, তাহলে রসায়নের কাজ কয়টা বলো? কি স্পেসিফিক কাজ কয়টা কথা বলছি? তিনটা। হ্যাঁ, একটা হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরি করা, পদার্থ পৃথকীকরণ, তুমি একটা পদার্থ তৈরি করলা, হ্যাঁ, অনেক সময় একের অধিক জিনিস তৈরি হয়ে যায়, যেটা আলাদা করা আর কি, আলাদা করা। আর একটা হচ্ছে আহ, পদার্থ কি করা, শনাক্তকরণ। আমি তোমাদেরকে একটা একটা ছোটখাটো একটা রাসায়নিক এক্সপেরিমেন্টের কথা বলি, তাহলে তোমাদের ধারণা হবে যে রসায়নটা করে আসলে মানে কি লাভ। মনে করো তুমি, মানে মানে রসায়নের একটা ব্যবহার, আমি একটা এক্সাম্পল তোমার বলতেছি আর কি। ধরো তুমি, তুমি মানে কোনো কিছু রান্না করতেছো আর কি বাসায়। রান্না করলে তো লবণ লাগে, লাগে না? তখন রান্না করার সময় দেখছো যে তোমার ইয়াতে নাই, বাসায় লবণ নাই আর কি। তখন তোমাকে তোমার আম্মু বাসা পাঠাইছে যে যে তুমি গিয়ে লবণ নিয়ে আসো। এখন লবণ নিয়ে আসার সময় লবণটা রাস্তায় পড়ে গেছে, বুঝছো? প্যাকেটটা খুলে কোনো কারণে রাস্তায় পড়ে গেছে। এখন তুমি কি করবা? তুমি কি ধরো 1 কেজি লবণের দাম 50 টাকা, তুমি কি এই লবণ রাস্তায় ফেলে দিবা, না এটাকে বালি সহ নিয়ে আসবা, না আবার টাকা নিয়ে আসবা? কি তোমার সায়েন্স কি বলে, তুমি কি করবা? আমার 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 প্রশ্নটা কি বুঝছো সবাই? জি স্যার। মানে তুমি এখন কি করবা? মানে তুমি তো সায়েন্সে পড়ছো, তাই না? তুমি তো মানে সায়েন্স বলতে তো কিছুটা তো তোমার সায়েন্স সম্পর্কে নলেজ আছে, তাই না? এখন দেখো, তাহলে এখন এজ এ সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তুমি কি করবে জানো? ওই যে তুমি তো জানো, তুমি তো জানো যে পদার্থ পৃথক করা যায়, তাই না? তাই তো, এটা আমরা জানি। তো লবণের সাথে বালিশ, জাস্ট লবণের সাথে কি মিশে গেছে? বালি। তুমি বালির লবণ এটা বাসায় নিয়ে আসবা, আনার পরে একটা কাগজ দিয়ে এটাকে ছাকবা আর কি। কাগজ আছে না, যে কোনো কাগজ, বা ফিল্টার পেপার হলে তো আরো ভালো।
কাগজ এটাকে ছাকবা, ছাকলে কি হবে বলো? বালিটা কাগজের মধ্যে থাকবে না, বালি যেটা, আর লবণের দ্রবণটা কই যাবে? নিচে পড়ে যাবে। বালি থাকবে উপরে, লবণের দ্রবণটা নিচে থাকবে। তারপরে তুমি কি করবে জানো? কিছুক্ষণ এই পানিটা রেখে দিবা। পানিটা কিছুক্ষণ রেখে দিলে এমনি দেখবো নিজে নিচে, পানির নিচে সাদা সাদা লবণ জমা হবে আর উপরে থাকবে পানি। তখন পানিটা ফেলে দিবা আর একটু তাপ দিবা আর কি। তাপ দিলে একবারে সুন্দর পরিষ্কার লবণ হয়ে যাবে। তার মানে এখানে আমরা কি করছি দেখছো, বালি আর লবণ একসাথে মিশে গেছিল। আমাদের কেমিস্ট্রি নলেজ ইউজ করে আমরা কি করলাম, এটাকে পৃথক করলাম, পৃথকীকরণ করলাম। বুঝা গেছে? এটা এটা হচ্ছে রসায়নের একটা কাজ, পৃথক করা। শনাক্ত করা তো অবশ্যই আছে, এটা আছে। যাই হোক, এই হচ্ছে বিষয়টা। এখন যেহেতু রসায়নটা রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করে, আমাদের পদার্থের সংকেত টঙ্কেত এগুলো আমাকে জানতে হবে। ফার্স্টে থেকে আমরা একটু শুরু করছি, সবাই একটু খেয়াল করো। পৃথিবীর সবকিছুর উৎস হচ্ছে আসলে এই যে মৌল, তাই না? আমাকে একজন বলো, মৌল কাকে বলে? বা মৌলিক পদার্থ কয়টা? এটা বলো, কেউ বললে হবে। মৌলিক পদার্থ কয়টা? 118টা। 118টা। হ্যাঁ, মৌলিক পদার্থ হচ্ছে 118টা। তুমি পৃথিবীতে যা কিছু দেখো না কেন, সব কিন্তু এই মৌলিক পদার্থের মাধ্যমে তৈরি করছে, তাই না? মৌলিক, তাহলে 118টা হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের সংজ্ঞা কি, বা মৌলিক পদার্থের সংজ্ঞাটা কি বলতে পারবো? মৌলিক পদার্থ সংজ্ঞা কেউ জানো? একটু বলো দেখি। যে পদার্থকে ভাঙলে, নাকি? যে পদার্থকে বাংলা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তোমার নাম কি? তাসলিমা। তাসলিমা। আচ্ছা, ওকে। যে পদার্থকে ভাঙলে, লেখো সবাই, ভাঙলে ওই পদার্থ ছাড়া, ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। দুই একটা মৌলিক পদার্থের নাম বলতে পারবে কে? বলো দেখি। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে? মৌলিক পদার্থ। যেমন একটা এক্সাম্পল বলো। যেমন অ্যালুমিনিয়াম। আছে অ্যালুমিনিয়াম, অক্সিজেন আছে, নাইট্রোজেন, তাই না, কার্বন, এগুলা, এগুলো হচ্ছে সব মৌলিক পদার্থ। এখন শোনো, এই মৌলিক যে পদার্থ এটা আবার দুই প্রকার। এটা দেখি কে কে বলতে পারে মৌলিক পদার্থ কয় প্রকার? 2 প্রকার। কে পারবা বলতে? পারো মৌলিক পদার্থ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটাকে আমরা বলি কি জানো? ধাতু। একটা কি বলি? ধাতু। আর এটাকে কি ধাতু। বলি? অধাতু। অধাতু। এই যে কিছুক্ষণ আগে একজনে বলছিল যে স্যার 118টা বা 119টা আছে, 119টা আছে আর কি। 119টার মধ্যে ধাতু আছে প্রায় ধরো প্রায় 85টা। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কি, বাকি যে 20-25টা আছে এগুলো হচ্ছে কি, 20-30টা যে আছে এগুলো হচ্ছে পদার্থ। পদার্থ। ঠিক আছে? তাহলে মৌলিক পদার্থের মধ্যে ধাতব বস্তু বেশি, ধাতু বেশি। এখন ধাতু হচ্ছে কি জানো? যেগুলা শক্ত, যেগুলা অনেক শক্ত, যেমন লোহা একটা ধাতু, অনেক শক্ত। কপার একটা ধাতু, জিঙ্ক একটা ধাতু। তুমি যদি এক্সাম্পল দিতে চাও, যেমন জিঙ্ক একটা ধাতু, কপার একটা ধাতু, আয়রন একটা ধাতু, তাই না, এগুলা। আর অধাতু যদি এক্সাম্পল দাও, যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, বুঝছো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে সব কি? অধাতু। এগুলো হচ্ছে সব অধাতু। মানে আমরা কিন্তু অধাতু গুলা কিন্তু মানে আমরা যখন যৌগ টৌগ গুলা পড়বো তখন কিন্তু আমরা এই অধাতু এগুলো জানবো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, জিঙ্ক, কপার, আয়রন, এরকম আরো আছে। তুমি বইয়ের মধ্যে পড়লে দেখবা ধাতুর এক্সাম্পল আছে, পর্যায় সারণী যে আছে এখানে লেখা আছে যে কোনটা ধাতু কোনটা অধাতু। তাহলে মৌলিক পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ধাতু আর একটা কি? পদার্থ। ধাতু। আচ্ছা, তাহলে একটু যদি মৌলিক পদার্থের কথা বলছি, মৌলিক পদার্থ দিয়ে পরে আমরা যে পদার্থটা বানাই সেটা কি? যৌগিক পদার্থ, তাই না? ওকে, একটু দেখো তো তোমরা। মনে করো আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবো। H2O, এটা কি? এটা কি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? পানিটা? যৌগিক। যৌগিক পদার্থ। হ্যাঁ, তাহলে এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে যে পদার্থ তৈরি হয় তাকে কি বলে? যৌগিক পদার্থ, তাই না? জি। তাহলে
এটা সংখ্যাটা এখন লিখে দিই। যৌগিক পদার্থ মানে নিশ্চয়ই জানো এটা অনেকেই। এক বা একাধিক, এক বা একাধিক মৌলিক পদার্থ দিয়ে যে পদার্থ তৈরি করা হয়, যে পদার্থ তৈরি করা হয় তাকে যৌগিক পদার্থ পদার্থ বলে। ঠিক আছে, যেমন যেমন কোনটা পানি, তাই না? পানি একটা যৌগিক পদার্থ। তারপরে মনে করো সালফিউরিক অ্যাসিড, এটা একটা যৌগিক পদার্থ। নাইট্রিক অ্যাসিড, এটা একটা যৌগিক পদার্থ। সবাই কি লিখতে পারছো? জি তাহলে আমরা মৌলিক পদার্থের সংখ্যাটা শিখলাম, যৌগিক পদার্থের সংখ্যাটাও শিখলাম। পানি একটা মৌলিক পদার্থ। এখানে কয়টা মৌল আছে পানির মধ্যে? মৌল কয়টা আছে? দুইটা, কি কি মৌল? তিনটা, 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 পানির মধ্যে তিনটা আছে নাকি? তিনটা কই পাইলা? পানির মধ্যে তিনটা তিনটা, আছে। দুইটা স্যার, দুইটা, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। আর সালফিউরিক অ্যাসিডে কয়টা আছে মৌলিক পদার্থ? তিনটা, একটা হাইড্রোজেন, একটা সালফার, একটা কি অক্সিজেন। তারপরে নাইট্রিক অ্যাসিডের মধ্যে মৌলিক পদার্থ কয়টা আছে? তিনটা। একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন, তাই না? তোমরা এই যে এগুলোর নাম না জানি আমার নাম আমাকে জিজ্ঞেস করো, বলো তো H2O2, এটা তো এটা একটা যৌগিক পদার্থ, এটার নাম কি? কে বলতে পারবা? H2O2 এটার নাম কি জানো? পারক্সাইড, হাইড্রোজেন, হাইড্রোজেন পারক্সাইড। এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড নাম লিখে রাখো, পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে বলে হাইড্রোজেন পার অক্সাইড। আচ্ছা, আমরা এই কিছু কিছু যৌগিক পদার্থের সংকেত এখন তোমাদেরকে লিখে দিব, যেগুলো তোমরা আগে কখনো করো নাই। আচ্ছা দেখো, আরো কিছু পদার্থের কথা বলি। মনে করো KMnO4, এটার নাম কি? এটার নাম কি বলতে পারবো? এটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। লেখো, লিখে রাখো, এগুলা এই প্রথম অধ্যায়ে আছে। ক্যালসিয়াম ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে আরেকটা আছে K2Cr2O7, এটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, H2C2O4, এই সংকেতগুলো এখন মুখস্থ করতে হবে। এটার নাম কি? অক্সালিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড নাম। দেখো সবাই, দেখো দেখতে দেখো। তারপরে আমরা ধরো এই যে এটাকে 1 নম্বর নতুন জিনিস শিখলাম, 2 নাম্বার, 3 নাম্বার পদার্থ আরেকটা, 4 নাম্বার, 5 নাম্বার আরেকটা পদার্থ দিই তোমাদেরকে। FeSO4, এটার নাম কি? এর নাম কে বলতে পারবা? এই যৌগটার নাম কি? ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ফেরাস সালফেট এটার নাম। 6 নাম্বার, এটা ফেরাস। আরেকটা দেখো, ফেরাস সালফেটের আরেকটা যৌগ আছে, সেটা হচ্ছে তোমার এরকম, এটার নাম কি? ফেরিক সালফেট। আগে ছিল ফেরাস, এটা ফেরিক। এগুলো পার্থক্য আমরা পরে আস্তে আস্তে পড়বো। ফেরিক সালফেট, একটা ফেরাস আর একটা কি? ফেরিক, ফেরিক সালফেট। আরেকটা দেখো যৌগ, তোমার নামটা Na2SO4, এটার নাম কি বলো তো? সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। মাহিন, মাহিন তুমি শুনতেছো নি? রুবা, স্যার, অনন্যাদর শুনতেছো? সোডিয়াম সালফেট এর নাম কি? সোডিয়াম সালফেট।
আচ্ছা, এর মধ্যে আমি একটা প্রশ্ন করি, বলো তো যৌগিক পদার্থ ভাঙলে আমরা কি পাবো? মৌলিক পদার্থ, তাই না? মৌলিক পদার্থ। ওকে, দেখো তাহলে আমরা কিন্তু মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এটা শিখছি। এখন তোমরা কিন্তু ক্লাস 9-এ একটা জিনিস পড়ছো, সেটা হচ্ছে অণু পরমাণু, তাই না? পড়ছো তো সবাই, পরমাণু, অণু। একটু আমাকে কেউ বলো তো দেখি, যে এই যে আমরা মৌলিক পদার্থ পড়লাম, এখানে পরমাণুটা কোথায় বলা যাবে? বা পরমাণুর সংজ্ঞাটা একটু বলো দেখি। পরমাণু পড়ছো না এসএসসি তে? পরমাণু, অণু। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাগুলির মধ্যে ওই মৌলের সব ধর্ম বজায় থাকে এবং যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের পরমাণু বলে। পরমাণু বলে, যেমন মনে করো আমি একটা, ঠিক আছে তুমি বলছো এই যে সি, এটা কি বলো তো? এটা কার্বনের কি? এটা কি অণু না পরমাণু? এটা পরমাণু। এন, এটা কি? পরমাণু। শোনো, এইটা একটু, হ্যাঁ এটা তোমাকে বলি, শোনো কিছু কিছু জিনিস আছে, যেমন মনে করো কার্বন, সোডিয়ামের এইটার ক্ষেত্রে বা এই কার্বনের ক্ষেত্রে, বুঝছো, কার্বনের ক্ষেত্রে এগুলা অণু পরমাণু একই, সেম। আমরা এগুলো পরমাণু বলি, কিন্তু কার্বনের ক্ষেত্রে সেম জিনিস, অণু পরমাণু একই। সোডিয়ামের অণুটা এরকম, পরমাণুটা কি এরকম। যেমন মনে করো এস দ্বারা কি বোঝায়, কার পরমাণু বোঝায়? এটা কি? সালফার। সালফার, এটা সালফারের পরমাণু। কিন্তু S4 যদি হয়, এটা হবে অণু। এটা কি হবে? সালফারের অণু। অণু। না, S8 হবে এটা, সরি S8। S8 হইলে অণু। যেমন ধরো পি, পি মানে কি? এটা ফসফরাসের পরমাণু। আর P4 যদি থাকে, সেটা হবে তোমার অণু। আর কিন্তু কার্বনের ক্ষেত্রে, এটা এটা মনে রাখবে, এটা এই যে এটা অনেকেই জানো না, যে কার্বনের ক্ষেত্রে আমরা অণু পরমাণুটা সেম হবে আর কি। তার পরমাণুটাও একটা মানে একটা জিনিস থাকে, আর অণুতে একই জিনিস থাকে, কার্বন সেম। সোডিয়াম ক্ষেত্রে সেম, অণু পরমাণু গুলা সেম হবে আর কি। যে ফসফরাসের ক্ষেত্রে পি হচ্ছে পরমাণু, আর P4টা কি? অণু। তাহলে অণু। ফসফরাসের একটা অণুতে কয়টা পরমাণু আছে? 4টা। 4টা, হ্যাঁ। কিন্তু তুমি যদি সোডিয়ামের একটা অণুতে কয়টা পরমাণু, তাহলে একটা থাকবে। কার্বনের একটা অণুতে পরমাণু কয়টা? একটাই আছে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা অনেকেই পড়ো নাই, অনেকে ভাবো যে কার্বন মনে শুধুমাত্র পরমাণুই। হ্যাঁ, এটা অণু না, এটা এই কথাটা ঠিক না। যেমন মনে করো ও, এটা কি? অক্সিজেনের কি? পরমাণু। পরমাণু। O2 কি? অণু। হ্যাঁ, দেখছো, এই দেখো এটা। তাহলে অক্সিজেনের একটা অণুতে কয়টা পরমাণু থাকে? 2টা। 2টা থাকে। ঠিক আছে, এটা যেমন এন, এটা দ্বারা কি বোঝায়? পরমাণু। নাইট্রোজেনের পরমাণু। আর এন, নাইট্রোজেনের এন টু, পরমাণু। এন টু কি? নাইট্রোজেনের অণু। 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 অণু, ঠিক আছে, এটাই। যাক, এই যৌগগুলোর নাম লিখছো সবাই? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, খাতায় লিখো। পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড, ফেরাস সালফেট, ফেরিক সালফেট, এই তাহলে লেখা। স্যার O3 কি স্যার? হ্যাঁ, O3, এটা O3 হ্যাঁ O3, এটা 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 অণু, এটা ওজনের অণু, ওজোন। ওজনের, ওজোন আছে না, ওজোন, তার অণু আর কি। এখানে পরমাণু আছে 3টা, এটার নাম হচ্ছে ওজোন। এটার নাম কি? ওজোন। ওজোন বলে এটাকে। তোমরা সবাই কি বুঝছো আমার কথা? ক্লিয়ার? জি স্যার। ওকে, আর আমি 7টা, আমরা বলছিলাম 10টা দিব, 7টা দিলাম মাত্র, আমরা গেছি অন্য জায়গায়। 8 নাম্বার দেখো, 8 নাম্বার হচ্ছে HClO4, এটার নাম কে বলতে পারবা? এটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। কি নাম? পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে এটা, এটা কিন্তু একটা অ্যাসিড, এটা স্ট্রংগেস্ট অ্যাসিড। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে তোমার এটা, পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড। 9 নম্বরটা দেখো, Na2CO3, এটার নাম কি? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। সবাই লেখো, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। 10 নম্বর, NaOH, এটার নাম কি? এটার সোডিয়াম নাম কি? হাইড্রোক্সাইড। সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড।
নেটে ডিস্টার্ব শুরু হয়ে গেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা এই হচ্ছে 10টা। এই যে অবশ্যই আগামী ক্লাসে এগুলো জিজ্ঞাসা করবো, যে এই সংকেতগুলো সবাই প্র্যাকটিস করছো কিনা আর কি। এখন শোনো, এই যে যৌগিক যে পদার্থটা আমরা পড়ছি, বুঝছো, যৌগিক পদার্থগুলোর মধ্যে এগুলো অনেক প্রকার হয়। যেমন নরমালি আমরা 3 প্রকার, একটা ধরো একটা যৌগিক পদার্থ হইতে পারে এসিড, হইতে পারে একটা হইতে পারে ক্ষার, একটা হচ্ছে লবণ। এটা খুব ভালো করে মনে রাখবা। কি বলছি দেখো, এই যে আমরা যৌগিক পদার্থগুলো সংকেত লিখলাম, বা যৌগিক পদার্থ কয় প্রকার জেনারেলি আর কি, কয় প্রকার হইতে পারে? 3 প্রকার। হ্যাঁ, একটা হতে পারে অম্লীয় পদার্থ, একটা কি হইতে পারে? অম্ল, অম্লীয় পদার্থ। অম্ল কি এটা আমরা শিখাবো, ক্ষার কি শিখাবো, আর এটা হচ্ছে ক্ষারীয় পদার্থ। এটা কি? ক্ষারীয় পদার্থ। আর আরেকটা হচ্ছে তোমার নিরপেক্ষ বা লবণ আর কি, লবণ, লবণ জাতীয় পদার্থ, জাতীয় পদার্থ। আমরা কেমিস্ট্রিতে এই 3টে জিনিসই পড়বো, বুঝছো। আমরা রসায়নে যা পড়বো, আমরা অম্লীয় পদার্থ পড়বো, আমরা ক্ষারীয় পদার্থ পড়বো, আর লবণ জাতীয় পদার্থ, এই জিনিসগুলো পড়বো। আর কিছু নিরপেক্ষ পদার্থ আমরা পড়বো। লবণ তো নিরপেক্ষই, এসিড ক্ষার ছাড়া বাকি যা আছে সবগুলোকে আমরা নিউট্রাল বলা যায়। ইউজার ডেকে লিখছে, চিহ্নটা কে দিলা? হ্যাঁ দেখে, ওকে। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, তোমরা সবাই একটু দেখি, এখন আমরা শেষ একটা বলে শেষ করবো আর কি। 9টা 10টা মনে বেজে যাচ্ছে না, আর 5 মিনিট আছে, 5 মিনিট। আচ্ছা তাহলে আমরা কি পড়াইলাম রসায়নে? দেখো, রসায়নের সংজ্ঞাটা পড়াইলাম, রসায়নের কাজটা কি সেটা পড়াইছি, মৌলিক পদার্থের সংজ্ঞা দিলাম, তারপরে যৌগিক পদার্থের সংজ্ঞা দিলাম, পদার্থ কয় প্রকার এটা বলছি, আর কিছু যৌগের সংকেত লিখছি। আচ্ছা এখন একটু আমরা 9-10 এর বইটাতে একটু যাই, দিয়ে তোমরা যেগুলো পড়াশোনা করছো একটু আমাকে বলো। আচ্ছা বলো তো, একটা পরমাণুর, এই যে পরমাণু, তাই না, একটা পরমাণুর মাঝখানে যে পদার্থ, যে জিনিসটা থাকে, এটার নাম কি? এটার নাম কি? কোন পরমাণুর, কোন পরমাণু, নিউক্লিয়াস। হ্যাঁ নিউক্লিয়াস। নিউক্লিয়াস। হ্যাঁ, মাঝখানে থাকে নিউক্লিয়াস। আচ্ছা এটা আমরা আগামী ক্লাসে পড়বো, জাস্ট একটু জিজ্ঞাসা করতেছি মনে আছে কিনা তোমাদের, নিউক্লিয়াস। আর এই যে নিউক্লিয়াসের মধ্যে কি জিনিস থাকে, কে বলতে পারবা? প্রোটন, নিউট্রন। প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। আর এই যে শেলের মধ্যে কি থাকে? ইলেকট্রন। ইলেকট্রন। হ্যাঁ, তার মানে দেখো ভালো করে একটু চিন্তা করো, পরমাণু, একটু আগে আমরা পরমাণুর কথা বলছি, যে একটা পরমাণু, তুমি যদি একটা পরমাণুকে ভাঙো, তাহলে আমরা কি পাবো? ইলেকট্রন, প্রোটন এবং কি পাবো? নিউট্রন পাবো। নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে দেখো এসএসসি পড়ছিল, আর দেখি মনে আছে কিনা, প্রোটনের চার্জ কেমন, ধনাত্মক, ঋণাত্মক, না চার্জ নাই? ধনাত্মক। আর নিউট্রনের কি চার্জ? চার্জ নিরপেক্ষ। ইলেকট্রন, ঋণাত্মক। হ্যাঁ ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এখন শোনো, যে একজন আমাকে বলো, এই যে তোমরা পড়লা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পড়ার সময় চিন্তা হয়েছে না যে ইলেকট্রনটা আসলে কি জিনিস, বলো তো কি এগুলা, ইলেকট্রন কি? আমার কথা কি বুঝছো, যে ইলেকট্রনটা তো নিশ্চয়ই একটা কিছু, কোনো একটা জিনিস, এটা কি ধরনের, কি জাতীয় পদার্থ এটা ইলেকট্রনটা? ইলেকট্রনটা কি, কণা নাকি অন্য কিছু? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, 9-10 তোমরা এগুলো পড়ছো না? নেই, মূল কণিকা না কণা? কণা তাই না, এগুলো পড়ছো কি, মূল কণিকা সংজ্ঞা। আমরা আগামী ক্লাসে এইখান থেকে শুরু করবো আর কি। আমরা কিন্তু আপাতত আজকে যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ এগুলো পড়ছি, আগামী ক্লাসে আমরা এই যে পরমাণু থেকে শুরু করবো আর কি। একটা পরমাণুর ভিতরে কি জিনিস আছে, পরমাণু থাকে কি, ইলেকট্রন কি, ইলেকট্রনের চার্জ কি, হ্যাঁ নিউট্রন কি, প্রোটন কি, এগুলোর চার্জ কেমন, একটা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করবো আর কি। একটা পরমাণু কেমন হয়, তোমরা 9-10 পড়ছো না এগুলা, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছো না? জি। আগামী ক্লাসে এগুলো একটু 9-এর বইটাতে পড়ে রাখবো সবাই, রাদারফোর্ডের পরমাণু মডেল, পরমাণু মডেল 9-এর পরে এগুলো আবার ভালো করে পড়তে হবে, তাহলে আবার ইন্টারের জন্য ভালো হবে। আর এটা হচ্ছে বুরের পরমাণু মডেল, পড়ছো না?
বোর্ডের Sure. পরমাণু মডেল, এটা মানে নেক্সট ক্লাস যেটা হবে সেটা আমরা অ্যাকচুয়ালি পরমাণু নিয়ে ব্যাপক আলোচনা করব। একটা পরমাণুর মধ্যে কি কি জিনিস আছে, পরমাণুর মডেলটা কি, বোরের পরমাণু মডেলটা কি, কি বলছে একটা পরমাণু সম্পর্কে। তোমার যখন একটা পরমাণু সম্পর্কে যখন তুমি পড়তে যাও, তোমার কি মনে হয় একটা পরমাণু কি গোলাকার, না চতুর্ভুজ, না আয়তক্ষেত্র? পরমাণু দেখতে কেমন, কি মনে হয় তোমার কাছে? একটা পরমাণুর কথা যখনই একটা পরমাণুর নামটা তোমার ব্রেনে যখন আসে, তখন তোমার কাছে কি মনে হয় উপবৃত্তাকার স্যার। পরমাণুটা? হ্যাঁ, এরকম মনে হয় না যে পরমাণুটা গোলাকার জিনিস? এরকম কি মনে হয়? পরমাণু কি খালি চোখে দেখা যায়? জি না, একটা পরমাণু কি খালি চোখে দেখা যাবে? জি জি না। দেখা যাবে না। একটা অণু দেখা যাবে না, একটা অণু দেখা যাবে না। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো। পরমাণু, অণু, এগুলো আরো ডিটেলস, রাদারফোর্ডের পরমাণু মডেল। ওকে, আজকে আমাদের নির্দিষ্ট টাইম শেষ হয়ে গেছে, 10টা বাজে গেছে। শেষ ক্লাস, আজকে ক্লাস অতটুকুই। এই ক্লাসটা মনে হয় এটা এটা আমি হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, যারা ক্লাস করে নেই পরে একটু দেখে দিবা। ম্যাথ এই দুটোই দেখবা। নেক্সট ক্লাস কালকে 10টায়। ক্যালকুলাসের আজকে লেকচার 1 গেছে, কালকে লেকচার 2 হবে, এরকম 10টা লেকচার ক্যালকুলাসের উপরে। ঠিক আছে, ওকে।